আমি চেষ্টা করব একটা কেস শেয়ার করার আপনাদের সাথে। অনেক বিগিনার আছে, আমি বিগিনার কেসই এনেছি আজকে। আমরা সবাই বিগিনার। চেষ্টা করব কেসটাকে বোঝার, স্টাডি করার, ইমোশন থেকে কিভাবে ফিলিংসে যায় সেই জায়গাটা ধরার, এবং আমরা যে অনেক রুব্রিক নিই না, এবং তার ফলো আপ গুলো আমরা কিভাবে করি, কি করতে হয়, চেষ্টা করব তার ফলো আপ গুলো দেখানো উইথ প্রেসক্রিপশন। কিভাবে আমি ফলো আপ করেছি, কোথায় মেডিসিন চেঞ্জ করেছি কি করিনি, সব আজকে আশা করি ডিটেলসে দেখাবো। একটু সময় লাগবে, হয়তো 8 ঘন্টা থেকে 45 মিনিটও লেগে যেতে পারে, মেবি 1 ঘন্টাও হয়ে যেতে পারে। তো সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমাদের এই স্যাটারডে ক্লাসের উদ্দেশ্য একটাই, যাতে আমরা সবাই একসাথে চলি, সবাইকে একসঙ্গে ধরে রাখতে পারি। একটু পড়াশোনা, একটু আড্ডা, একটু গল্প, আবার পড়াশোনায় ফিরে আসা। তো সবকিছু মিলিয়েই আমাদের স্কুল। তো আপনারা সঙ্গে থাকুন। আর এই ক্লাসটা যদি আজকে প্রেজেন্টেশন যেভাবে করব যদি ভালো লাগে, এই ধরনের প্রেজেন্টেশন আমরা প্রত্যেকেই করব। তো সেটা কখন করব সেটাও আমরা বলে দেব। তো তার আগে চলুন আমরা একটা কেসের মাধ্যমে এন্ট্রি করি। তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। কেস হচ্ছে এক ভদ্রমহিলা। সে নার্ভের ডাক্তার দেখিয়েছে, তার মাথা ঘুরে পড়ে যাবে, গায়ে ঘাম দেয়, শরীর ফুলে যাচ্ছে, ব্যথা। ডাক্তার দেখিয়েছে, কোনো কাজ হয়নি। ডাক্তার চেঞ্জ করে আবার অন্য ডাক্তারের কাছে গেছে, সেখানেও কাজ হয়নি। কাজ না হওয়ার পরে সে আমার কাছে এসছে। কেন এসছে আমরা প্রশ্ন করি না, ভাই হি ইজ কামিং বা সি ইজ কামিং, কেন সে আমার কাছে আসলো, কিভাবে আসলো, কি উদ্দেশ্যে আসলো। আজকে আমরা সব বেসিক লেভেলে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো যাই হোক, চলুন আগে আমরা একটা কেসটা দেখে নিই। আমরা সব কিছু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দেখবো। আগে কেসটা আমরা দেখি। আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখতে অসুবিধা হলে বলবেন, বা শুনতে অসুবিধা হলেও বলবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। চলুন ফার্স্ট কেস আমরা প্রথম দিন যেটা করেছিলাম, এখনো আমার ট্রিটমেন্টের মধ্যে আছে, তাও আমি কেন দেখাচ্ছি কেসটা সেটাও বলবো। প্রথম দিন কেস টেকিংটা 9 মিনিটের, একটু মন দিয়ে শুনবেন। 9 মিনিটের কেস টেকিং, এই জায়গাটাই মেন। আমরা মন দিয়ে শুনি না, আমরা ইমপ্রেশন হয়ে পড়ি। রুব্রিক গুলো কি নিল এইদিকে ভাবতে শুরু করি। কেসটা শুনুন, রুব্রিকের আলোচনায় যাবেন না, কিচ্ছু যাবেন না, শুধু কেসটা শুনুন মন দিয়ে। চোখে আর এই বসে আছি, তো আমরা যেন দেখছেন বসে আছি, কিন্তু আমার ভিতরে ঢেউয়ের মতো হেরামেরি তুলছে মাথা থেকে পা। আমি এখানে একজন মেডিকেলে ডাক্তার দেখাতাম, তো লকডাউন ওখানে বন্ধ ছিল। আমি এখানে স্টেশনে একটা পিস নামকে দেখিয়েছিলাম, উনি ওষুধ দিয়েছি, কিন্তু আমার কাজ হচ্ছে না। এটা আপনার কাছে এসছি, আমাকে সব রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টগুলো নিয়ে এসেছি। ওখানে দেখিয়েছিলাম, বললো কিছু দিন রিপোর্ট, বুক সবসময় থরথর করে। আমার সবসময় ওই খিদে নেই, আমার গ্যাসেরও প্রবলেম, খুব প্রচন্ড গ্যাস হয়, যা খায় গ্যাস হয়। আর ওই এখন এরকম ঘুরে থাকা বলে এখন পড়ে যাচ্ছি, ঘুরতেই পারছি না, কাঁপছে শরীর থরথর করে। আর ছায়া দিয়ে বসে আছে, এরকম ঢেউয়ের মধ্যে দুলছে ভিতরে। একটা নার্ভের ডাক্তার দেখিয়েছিলাম, নার্ভের ডাক্তারের ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। তারপর আরেকটা ডাক্তারের কাছে গেছিলাম, সেটাও এমবিবিএস, তার কাছেও খেয়েছি, রিপোর্ট আমার সব নর্মাল, কাজ হয়নি। তারপরেই কিন্তু আমি আপনার কাছে এসেছি। এই জায়গাতেই আমরা ভুল করে বসি। এইটুকু কথাতেই কিন্তু ডিকোড করলে হবে না, এই জায়গাতেও ডিকোড করলে কিন্তু মেডিসিন চলে আসে। আমি ডিকোড করিনি, আমি চুপচাপ বসে আছি। আমরা অনেকেই ডিকোড করে দিই এই 2 লাইনের কথা শুনে। না, ওয়েট করুন, পেশেন্ট কি বলছে শুনি আরো। আমরা কিন্তু তাড়াহুড়ো করব না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তাড়াহুড়ো করব না, পুরো শুনবো। যতক্ষণ বলবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগুক, তার চার্জটাও আমি নিয়ে নেবো, 2 ঘন্টার চার্জ, কিন্তু পুরোটা শুনতে হবে আমাদের। হ্যাঁ, অনেক 1 বছর হয়ে গেছে, 1 বছরের মতন ভুগছি। ওই মেডিকেলে দেখাতাম, কিন্তু ওখানে আমি পেরে উঠেছি না, অনেকগুলো টাকার দরকার, আমি তো কাজ করি। আমি ওখানে তারপরে দেখাচ্ছিলাম, লকডাউনে উনি আসেনি 3-4 মাস, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ওষুধ খেলে ঠিক থাকছি, ওষুধ যেই বন্ধ করে দিচ্ছি
আমি কেমন আবার এরকম যেন আমি পড়ে দেবো মরে যাবো, এরকম হচ্ছে। তা আমি ওই জন্য ওই স্টেশনে দিয়েছিলাম বসে, আমি সবে এই দু সপ্তাহ গেছি, 2 সপ্তাহ বলতে 10 দিনে আমাকে ওষুধ দিয়েছে, কিন্তু আমার আরো বেড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। ওই জন্য আমার এখানে এলাম, আমার বাড়ি এখানেই বাড়ি। আমার ওষুধে কাজ হচ্ছে না, আর আমি পেরে উঠছি না সেই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে। সেই ডাক্তারের কাছে চিকিৎসা করি আমার কুলে উঠছে না, আমি পারছি না, ক্ষমতা নেই আমার সেই ডাক্তারের কাছে চিকিৎসা করানো। এই জায়গাটা ডিকোড করতে হবে। এই জন্য সে কিন্তু আমার কাছে এসছে। ওষুধ যতক্ষণ খাই ভালো থাকি, ওষুধ ছেড়ে দিলে আবার অসুস্থ হয়ে পড়ি। ওই ওষুধগুলো আপনি দেখবেন, রিপোর্ট কি আছে দেখি। রিপোর্টে এগুলো করিয়েছিল আমার বুকের জন্য, 5 দিন হয়েছে এটা করিয়েছি। হোমিওপ্যাথি খেয়েছেন এর আগে? হোমিওপ্যাথি আমি খেতাম না, আচ্ছা অ্যালোপ্যাথি খেতাম, এখনো অ্যালোপ্যাথি খাচ্ছি, এখনো ওষুধ আমার 3 দিনের আছে, আচ্ছা কিন্তু আমার আরো বেড়ে যাচ্ছে। শরীরে আমি কিছু, আমি যে একটা বুঝতে পারি ওষুধ খেলে একটু তো কমে, কিন্তু আমার কমছে না। আচ্ছা আর এই রিপোর্টটাও করিয়েছিলাম। বেড়ে যাচ্ছে মানে? ওষুধে আমার কমছে না, ওই ওষুধ খাচ্ছি কি তাই জন্য আপনার কাছে এসেছি। তারপরে আবার বললো ওই ওষুধ আমি বেয়ার করতে পারছি না, আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তাই জন্য আবার আপনার কাছে এসেছি। তারপরে আবার বললো, কি বললো, যে ওই ওষুধ খেয়ে আমার বেড়ে যাচ্ছে, এখনো 3 দিনের ওষুধ আছে, কিন্তু ওটা ছেড়ে দিয়ে আমি আপনার কাছে এসেছি আপনাকে দেখাবো বলে। মানে আমার যে আমি গিয়ে বললাম যে আমি আমার ভিতরে যে থরথর করছে, আর আমি যে বসে আছি ভিতরে ঢেউর মধ্যে দুলেই যাচ্ছে, কিন্তু আমার বলতে আমাকে একটা ওষুধ দিয়েছে, তাও কমেনি, একই হয়ে যাচ্ছে। এগুলো তুলে নেবো? হ্যাঁ শুনুন, সব ঠিক আছে। আচ্ছা রিপোর্টগুলো সব ঠিক আছে? তাহলে হোমিওপ্যাথি হঠাৎ খেতে আসলেন? ওই যে যে ম্যাজিক কোভিড, কোভিড দা ওই এখানে বাড়িতে আমার, তা বলছে ওনার বউ বললো যে তুমি একবার হোমিওপ্যাথি দেখাতে হবে, ওনার পাশেই আমার বাড়ি। এই জায়গাটায় আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে আমার। আমি এই জায়গা অবধি যদি থেমে যাই, আমার কিন্তু এখানে কেসটিং কমপ্লিট হয়ে যায়। থেমেই ছিলাম, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি স্যারকে দেখেছি, গুরুকে দেখেছি, স্যার একটু চেষ্টা করে খোঁচানোর, খোঁচিয়ে যদি কিছু পাওয়া যায়, এই জায়গা থেকে নড়ছে কিনা এটা কিন্তু আমরা কেউ কনফার্ম করি না, যেটা আমাদের কেস টেকিং এর সব থেকে বড় ড্রব্যাক, ভুল হয় আমাদের। আমরা একটা জায়গায় পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর সেই জায়গা থেকে সে ওখানে আটকে আছে না ওখান থেকে নড়ে গেল, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ যাচাই করি না, যার ফলে আমাদের কেস টেকিং সিলেকশন মনে করি আমরা ঠিক হয়েছে, রুব্রিক 6 সিলেকশন করেছি, তা সত্ত্বেও রুগী সারছে না, এটা আমাদের ফল্ট। আমাদেরকে সেখান থেকে নাড়াতে হবে তাকে, সে সেই জায়গাতে থাকছে না অন্য জায়গায় চলে যাচ্ছে। ওই জন্য আমি বলি তাহলে একবার দেখাই, ওখানে তো এগুলো তো খাচ্ছি, একই তো হয়ে আছে, তাহলে ওখানে কাজ করে তো যদি হোমিওপ্যাথিটা শুট করে যায় যদি ভালো। কাজ করি মানে? পেন্টিংয়ের কাজ করি তো। পেশেন্ট আমাকে অন্য জায়গায় নিয়ে গেল, কিন্তু আমি যেতে চাইনি। পেশেন্ট বলছে কাজ করি তো, প্রিন্টিং এর কাজ করি, আমি কিন্তু যাইনি, আমি জিজ্ঞেসও করিনি। পেশেন্ট কিন্তু এতক্ষণ যে জায়গায় ছিল সরে যাচ্ছে, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। ও যেখানে নিয়ে যেতে চাইছে আমাকে তো যেতে হবে, আমাকে তো শুনতে হবে। আমি কিচ্ছু ইনসাইটও করিনি, কিচ্ছু বলিনি, ও নিজেই বলছে আমি কাজ করি তো, দিস ইজ দ্য ফিলিং, ইমোশন। এই জায়গায় ইমোশন লুকিয়ে আছে, এই ইমোশন থেকে আমরা ফিলিংসে ঢুকবো। আসল ইমোশনের কথা এবার বলতে শুরু করবে পেশেন্ট।
কিসের? প্রিন্টিং এ। আচ্ছা, আর ওই ওখানে গিয়ে ওই এরকম শরীর নিয়ে আমাদের কাজ করতে হয়। কেন করেন? কি করবো? শরীর কষ্ট যখন আপনি কেন তা করেন? আমি না করলে খাবো কি, সেটাই তো সমস্যা। না করলে খাবো। খাবো কি? হ্যাঁ, সেই যে আমাকে হাসবেন? ওষুধ খাচ্ছি, কারখানাতে ওষুধ খাচ্ছি, কাজ করছি, কাজ করতে করতে হাত দিয়ে ওষুধ খেয়ে নিচ্ছি। কি করবো? হাসবেন আছে তো? আছে। হাজবেন্ডের কথা বলিনি, ও ভালো কাজ করেন, ওই তো পৌরসভা ভ্যানের কাজ করেন। হ্যাঁ। সারা মাসে 5,000 টাকা, ওদের খাবো না ডাক্তার দেখাবো না সংসারে। দিস ইজ দ্য প্রিডমিনেটিং ফিলিং এ যাচ্ছি এবার আমরা। দেখুন কি সুন্দর পেশেন্টের জার্নি আমরা করতে পারছি, কি সুন্দর ট্র্যাকে আমরা যাচ্ছি। ট্রেনে বসেছি, ট্রেনটা ছেড়েছে, এবার সিনারি গুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এতক্ষণ অবধি ভালো হচ্ছে না, তাই আপনার কাছে আসলাম, অন্যজনের কথা শুনে এসেছি, বেশ খুব সুন্দর সুন্দর অবজেক্ট রিজনেবল ইমপ্রেশনেবল অনেক কিছু নিয়ে একটা সুন্দর একটা ভালো জায়গায় চলে গেছিলাম। এবার যখন আমরা ফিলিং, আমরা বলি না ফিলিং নিয়ে আমরা কাজ করি, ফিলিংসে যাচ্ছি। পেশেন্ট কিন্তু বলল আমি এই প্রিন্টিং এর কাজ করি, আমাদের এখানে সব কাপড়ের কাজ হয়, তো ওই টি শার্ট বা ইয়েতে রং হয়, তো ওই রঙের কাজ করেন। স্বামী ইনকাম সেইভাবে করে না, 5,000 টাকা মাইনে পায়, ওই মাইনেতে কি সংসার চলবে? চলবে তো না, যদি কাজ না করি তাহলে খাবো কি, তাই জন্যই আমাকে কাজ করতে হয়। এইটা হচ্ছে ইমোশন। এই ইমোশন থেকে এবার আমরা ফিলিংটা ধরবো, তার কি ফিল হচ্ছে। এটা ইমোশন দিল, ইমোশনাল হয়ে আছে সেখানে, এবার সেখান থেকে কি ফিলিং পাচ্ছি আমরা, প্রিডমিনেটিং যে পাওয়াটা, সেই পাওয়াটাই এবার যাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন। ছেলে মেয়ে কয়টি? দুটো মেয়ে। তাহলে বাধ্য হয়ে করেন? যে থেকে বিয়ে হচ্ছে সে থেকেই কাজ করছি। তো এইভাবে অসুখ অবস্থায় কাজ করা তো চলবে না। কি করবো? রাত্রে না কাজ করলে কি করে কারেন্টের বিল দেবো, কি করে খাবো, কি করে চালাবো, কি করবো? কাজ করতে হবে, মারতে হবে। আশিকদা মিউট আছে। কাজ না করলে খাবো কি, ইলেকট্রিকের বিল কোথা থেকে দেবো, অভাবের সংসার আমার, কাজ তো করতেই হবে, বিয়ের পর থেকে কাজ করে যাচ্ছি। কে এই মহিলা, কে এই মেডিসিন, কে বিয়ের পর থেকে কাজ করে যায়? একটু ভাবতে হবে আমাদের, তাহলেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে এক একটা কেস তুলে ধরতে পারবো। আশিকদা শোনা যাচ্ছে না, প্রেজেন্টিংটাও শোনা যাচ্ছে না। এই 10 দিন হল, 10 দিনের মতো হলো আমার এটা হচ্ছে। নাহলে দিশেহারা হয়ে যাচ্ছিলাম, আর চোখে একদম ঘুম নেই, আর খিদেও নেই, আর সমানে গ্যাস হয়, গ্যাস অম্বল, কিছু খেলেই গ্যাস অম্বল হয়ে যায়, আর দিশেহারা হয়ে যাচ্ছি, আর গা থরথর করছিল। এগুলো হচ্ছিল, ওই ওষুধটা খেয়ে কম ছিল, এই ওষুধটা খাচ্ছি হচ্ছে না, কমছে না। আর এই শরীরের ভিতরে যে এরকম এরকম করে ঢেউয়ের মতন হচ্ছে, ওইটাই 10 দিন হলো হচ্ছে। তো কাজ করতে আপনাকে ইচ্ছা হয় করতে? কি করবো? কাজ করতেই হবে, কাজ করতেই হবে। না করলে? না করলে
বলুন যেটা বলো। কি যেটা জানেন তো, না করলে বুঝতে পারছেন তো, কাজ করতেই হবে। এই তো ফোনের দোকানে পনেরো টাকা সবাই জানে কাজ করি, কাজ করতেই হবে আমাকে। কাজ না করলে দুটো মেয়ে, তারপরে ঘরে তো মানে কিছু হবে না, আমাদের কাজ করতেই হবে। কাজ করি বলে মনে হচ্ছে হয়তো বেড়ে যাচ্ছে। তাই কি করবো, শরীর রেস্ট পাচ্ছে না। আপনি তো সবই বুঝছেন, এইভাবে চললে তো আরো অসুস্থ হয়ে পড়বেন, তাহলে তো পরে আর কাজ করতেই পারবেন না। তাহলে তো রেস্ট নেওয়া উচিত 2 মাস অন্তত। আর 2 মাস রেস্ট নিলে আমি মরে যাবো। কেন মরে যাবেন? এমনিতেই তো মরে যাবো, এই শরীর খারাপ যা ঢুকে গেছে, আর ওই যদি 2 মাস ঘরে বসে থাকে আরো মরে যাবো। বাড়ির কাজগুলো কে করে তাহলে? বাড়ির কাজ সব করে আমি যাই, রান্না বাড়ির কাজ হুম, কে আছে করবে? বাড়ির কাজ সব করে যান। সব রান্না ঘরের কাজ সব করে আমি যাই, গিয়ে আমার ওখানে গাদা দেবো, কি খাটা খাটনি। এদিকে বাচ্চা সামলানো। না বিয়ে হয়ে গেছে তো মেয়ের। মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাহলে তো আর চাপ নেই, তো অসুবিধা কি আছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এই বড় মেয়ে ছোট মেয়েটা সবই লকডাউনে বিয়ে হয়েছে। আচ্ছা, তো সব তো পার করে দেবে। দেনা রয়েছে, আর বড় মেয়েটার দুটো ছেলে। আচ্ছা, হ্যাঁ, তো বিয়ে হয়ে গেছে। খরচা নেই, কাজ করি ওই 5,000 টাকায় চলবে। আচ্ছা, তাই না? যা কাজ করে ওইটা আর বলবেন না। এই টোনটা শুনলেন? কার টোন? কে এরকম টোন করে কথা বলে? এই জায়গাগুলো কিন্তু আমরা সব সময়, এগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আমরা বেশি মানে কেয়ার করি, বেশি মন দিয়ে দেখি। এই জায়গাগুলোই কিন্তু আমাদেরকে ধরতে হবে। এইভাবে কে কথা বলে, অবজারভেশনটাও করতে হবে। অনেক কিছু বলেছে, বিয়ের পর থেকেই কাজ করে যাচ্ছি। মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিয়েছে, আর তো কাজ করার দরকার নেই, তাও কাজ করে যাচ্ছি। না কাজ করলে খাবো কি? আরে মেয়ে ছিল তখনও তো কাজ করেছিস, তাদের বিয়ে দিলি তো, আবার কেন তোর খাবার এত চিনতে? কে এই মহিলা? কাজ না করলে চলবে, এমনি মরে যাব না খেয়ে। ওটা চলবে, খাওয়া খেতেই হবে, না খেয়ে বসে থাকবো, না কাজে গেলে ওই জন্য যায়, শরীর খারাপ শরীর কাজে যাবে। আর কে কে আছে শ্বশুর বাড়িতে? আর কেউ নেই, দেওয়া আছে, দেওয়া আলাদা। তাহলে আপনার ইচ্ছেটাও আছে কাজের, শুধু যে ইচ্ছার জন্য না, আমার ইচ্ছা নেই, সবাই জানে আমি কেন কাজ করি, সবাই জানে। সেটা জানা। আপনার কি ইচ্ছা হয়? কাজ করি, ইচ্ছা তো হয় না। যদি আমার হাজবেন্ড ভালো কাজ করতো, ভালো মাইনে করতো, আমার কি ইচ্ছা করে আমি কাজ করি শরীর নিয়ে বলুন? ইচ্ছা করে না কাজ করতে, জোর করে করতে হয়। জোর করে করতে হবে। এরপরে ফলো আপে চলে যাব। কি বললো কথাটা? আমার হাজবেন্ড যদি ভালো ইনকাম করতো, যদি ইনকাম ভালো করতো, তাহলে কি আমাকে কাজ করতে হতো? এই পাড়ার সবাই জানে আমি কেন কাজ করি। এই কথাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। পাড়ার সবাই জানে আমি কেন কাজ করি। আমি তখন সদ্যজাত বিগিনার, আমি জাস্ট মাইন্ড টেকনিকটা শিখে উঠতে পেরেছি অল্প অল্প করে। তখন এখন যে রুব্রিক গুলো মাথায় এসছে, আমি ওগুলো ডিসকাস করব না। আমি একদম লয়াল ছেলে, অনেস্টির সঙ্গে তখন যে রুব্রিক গুলো নিয়েছিলাম সেই রুব্রিক গুলোই চর্চা করব। তার সাথে সাথে আমি কিছু রুব্রিক বলে যাব, যেটা আমি হয়তো এখন এই কেস টেকিংটা করলে ধরতে পারতাম যে এই ফিলিংটাও তার মধ্যে ছিল। এবার আমি ফলো আপে চলে যাব। ফলো আপে গিয়ে দেখাবো 6 মাস পরে ফলো আপ, মানে টানা ফলো আপ করেছে। আমি ওই ভিডিওগুলো দেখাবো না, ভালো নেই, ভালো নেই, ভালো নেই। আমি মেডিসিন চেঞ্জ করে নি, আমি প্রেসক্রিপশনও দেখিয়ে দেবো আপনাদের। আমি কিন্তু কোনো মেডিসিন চেঞ্জ করিনি, আমি ভালো নেই, ওই একটু হচ্ছে। 6 মাস পরে এসে বলছে আমি ভালো আছি, সেটাও দেখাবো। তারপরে আরো 2 মাস পরে আজকে এসছিল আমার কাছে,
আজকে বলছে আমি পুরো সুস্থ আছি, ভালো আছি। আমি দেখাবো এবারে, ফলো আপটা দেখুন। লেখা তো কিছুই দেখতে পারি না। লেখা দেখতে পাবেন। আর একটা প্রবলেম আমার ওই যে মেয়েদের যেটা হয় আমার শরীর খারাপটা, ওইটা আমার হয় না অনেক দিন থেকে, 5-6 বছর আমার হয় না। আচ্ছা, ওইটা আপনাকে বলবো প্রথম থেকে আমার মনেই থাকে না। আপনার ট্রিটমেন্ট হলো 6 মাস হয়ে গেল, হ্যাঁ, কেমন আছেন বলুন? না এমনি আমি এই দিক দিয়ে ঠিক আছি, পায়খানা, ঘুম, খিদে, ব্যথা? না ব্যথা সেরকম নেই, আচ্ছা, কিন্তু ওই শরীরটা ভারী হয়ে যাচ্ছে। আর গ্যাসের ওই গ্যাসটা, সমস্যা। হ্যাঁ সমস্যা। এমনি সব ঠিক আছে? এমনি ঠিক আছে। আর ওষুধ না খেলে গাটা ধরতর করে। এতগুলো ওষুধ খেতেন আগে, এত ডাক্তার দেখিয়েছেন, সেই না এখানে খেয়ে আমি এই ওষুধটা খেয়ে ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমি ওষুধ খেলে পায়খানাটা আমার হয়, গ্যাসের প্রবলেমটা হয় না, সেরকম হয় না অতটা। আর ঘুমটাও হয় ওষুধ খেলে। কিন্তু ওই যে খুব জোরে কথা বললে কিংবা হাঁটলে বেশি করে তখন আমার অনেক কষ্ট হয়। এটা আগেও হতো? হ্যাঁ আগের তুলনায় কেমন আছে? হ্যাঁ, আগের তুলনায় একটু কম আছে। আর কিন্তু আমার ওইটা হয় না কেন? পিরিয়ডের সমস্যা? হ্যাঁ, ওইটা আমার তো বেশি বয়সও না যে ওইটা একদমই হয় না? না হয় না, কিছুই হয় না। আগে তো দুবার, একবার হয়তো 2 মাস 1 মাস ছাড়া হয়তো দেখা যেত সামান্য, কিন্তু এখন সেটাও উঠে গেছে, কিচ্ছু নেই। আচ্ছা, লাস্ট কবে হয়েছে? সেটা বলবো আর 5 বছর হয়ে গেছে। 5 বছর? হ্যাঁ, সময় লাগবে, হবে। হ্যাঁ আমাকে একটু দেখুন না, এটা ওর জন্য মনে হচ্ছে আমার শরীর খারাপ হচ্ছে। প্রথম দিনের তুলনায় কেমন আছে? তখন হচ্ছে অনেক ভালো আছে। 8 মাস আগে যা দেখেছিলাম তখন হচ্ছে অনেক ভালো আছে। তখন তো খুব শরীর খারাপ ছিল, সেই কাঁচা তখন ছিল, মাথা ছিল, শরীর মধ্যে ঢেউ চলে যাচ্ছে। এলাম আপনার কাছে, ওষুধ খেতে হবে, অনেক ঠিক আছে। নার্ভের সমস্যা বলেছিল ডাক্তার, তাই না? ভুলে যাচ্ছি না সবকিছু। অনেক রিপোর্টটা করতে হবে এবারে। এবার আমরা অ্যানালাইসিসে যাব, তার আগে প্রেসক্রিপশনটা দেখে নিন আমার। আমি অ্যানালাইসিসে যাব, পিরিয়ডের কথা কিন্তু প্রথম দিন বলেনি, এখন তার মাথায় এসে এটা, এই কথাটাও ডাক্তারবাবুকে বলা উচিত আমার মনে হয়েছে। কিন্তু আমি এখনো দেখছি যে মেডিসিনটা দিয়েছি, সে কাজ 6 মাস আগে আমাকে বলেছে পিরিয়ড হয় না, 5 বছর ধরে বন্ধ আছে, তখনও দেখছি সেই মেডিসিন কাজ করছে। আমি ইন্টারাপ্ট করিনি, আমি এখনো প্লাসিবোতে রেখেছিলাম। আজকে আমি মেডিসিনটার পাওয়ার বাড়িয়েছি, টোটাল 8 থেকে 9 মাস পর যখন আজকে এসেও সে একই কথা বললো, পিরিয়ডের সমস্যাটা। এবার মনে হলো যে না, আমাকে নেক্সট পোটেন্সিতে যাওয়া উচিত। যদি নেক্সট পোটেন্সি না কাজ করে তখন আমরা আবার রিকেস্টিং করব। তার পিরিয়ডের সমস্যা নেই, কারণ প্রথম দিন সে সেই কথা বলেনি, আজকে এসে বলেছে, 6 মাস আগে বলেছে, তারপরে 2 মাস পর আবার বলেছে আমাকে। এবার আমাকে এই ওষুধে যদি কাজ না হয় তাহলে আমাকে কিন্তু নেক্সট মেডিসিনে যেতে হবে। কিন্তু তার যে সমস্যাগুলো ছিল, মাথা ঘুরে যাওয়া, পড়ে যাওয়া, ঢেউ খেলানো, দেখুন কাজ নিয়ে কিন্তু একটাও কথা আর বলেনি। যে রুব্রিক গুলো আমি ধরেছিলাম এখানে, সেই নিয়ে কিন্তু কোনো ফিলিং এখন আর ওর মধ্যে নেই। এখন উনি পুরো সুস্থ আছে, ভালো আছে, ভালোভাবে কাজ করছেন। তার চিন্তা, ফিয়ার, যাবতীয় যা ধরেছিলাম, আমি এই মুহূর্তে একজন ফিজিশিয়ান হয়ে কিন্তু আর দেখতে পাচ্ছি না। পেশেন্ট প্রত্যেকবারই প্রথম মাসে পর দ্বিতীয়বার ফলো আপে যখন আসলো তখনও বললো, তৃতীয়বারও বলেছে, কিন্তু তারপর থেকে বলা বন্ধ করেছে। কিন্তু আমি মেডিসিন চেঞ্জ করে নিই। আপনারা যারা নতুন আছে তাদের কাছে অ্যাস্ট্রোনাইজ মনে হবে ব্যাপারটা, কিন্তু খুব সিম্পল ব্যাপার। প্রেসক্রিপশনটা দেখুন আমার, ইটস নট ফেব্রিকেটেড প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের কন্ডিশন দেখলেও বুঝতে পারবেন আমি পেশেন্টটাকে যে প্রেসক্রিপশন করেছিলাম। দেখুন প্রেসক্রিপশনটা দেখুন, রুব্রিক গুলো দেখবেন না, তাহলে ডাইভার্ট হয়ে যাবেন। রুব্রিক গুলো আমি আবার এখনই দেখাবো, আমি পুরো স্লাইড তৈরি করে এনেছি উইথ পিকচার সহ। আপনারা শুধু প্রেসক্রিপশন দেখুন, আমি যেখানে দেখাবো সেই জায়গাটা দেখবেন। আমি দিয়েছিলাম সিপিয়া 30, দেখুন উপরে একটু যদি আপনারা জুম করেন নিজের স্ক্রিনটা, দেখুন সিপিয়া 30 কবে দিয়েছিলাম? 28/9/2020, 28/9/2020। আপনারা যদি একটু জুম করেন দেখতে পারবেন। 28/9 পর 17/10/2020, 28/9 পর 17/10/2020। এই দেখুন সিপিয়া 30, মাঝখানে 0, 3টে ডোজ। মাঝখানে 0 মানে ইট ইজ এ প্লাসিবো, ইটস নট এ মেডিসিন। 0
মানে এটা প্লাসিবো। তার সঙ্গে স্যাকলেক লিখি আমরা, এটাও প্লাসিবো। তার সঙ্গে রুব্রাম সাল্ফ। আমি 3 রকমই লিখি ম্যাক্সিমাম। আমার হাত খুব স্পিডে চলে, যখন পেশেন্টের ভিড় থাকে আমি অত প্লাসিবোর নানা রকম ভাবতে পারি না, মাথার মধ্যে সাবকনসিয়াসলি যেটা আছে সেটাই লিখে দিই। স্যাকলেক ফলোড বাই প্লাসিবো। 15/11/2020 আবার চলে আসুন এদিকে। 15/11/2020 সিপিআর 30 ব্র্যাকেটে 0 3টে ডোজ, দ্যাটস মিন অলসো প্লাসিবো, ফলোড বাই স্যাকলেক, ফলোড বাই রুব্রাম সাল্ফ। আমি মেডিসিন, আমার পেশেন্ট চলে যাক আমার কাছ থেকে, আমি সারাতে না পারি, কিন্তু আমি মেডিসিন চট করে চেঞ্জ করি না। এটা আমার হয়তো ভালো গুণ যেমন আছে, এটা অনেক ক্ষেত্রে খারাপ গুণও হতে পারে, কিন্তু না, আমি মেডিসিন চেঞ্জ করব না। আমি যতক্ষণ স্যাটিসফাইড আমার প্রেসক্রিপশন নিয়ে, পেশেন্টের জ্বালা শুরু হয়ে যাক, ব্যথা শুরু হয়ে যাক, আমি মেডিসিন চেঞ্জ করব না। এটা গেল 15/11/2020। নেক্সট, একটু জুম করলে বুঝতে পারবেন। 16/12/2020 সিপিআর 30 0 3টে ডোজ, স্যাকলেক রুব্রাম সাল্ফ। 7/2/2021 আবার ফলোড বাই আবার প্লাসিবো। 23/3/2021 প্লাসিবো। 23/3/2021 প্লাসিবো। চলে আসুন, আবার উপরে যাব আমরা। 18/4/2021 আবার প্লাসিবো। আমি রিপিট করতে চেয়েছিলাম, কিন্তু না, আবার কিছু মনে হলো আমার যে রিপিট করাটা জরুরি নয়, আমি আবার প্লাসিবো দিয়েছি। ওই জায়গাটা কাটা আছে একটু। অ্যাডভাইস ইউএসজি ফর অ্যাবডোমেন, ওই যে 6 মাসের মধ্যে আমাকে বললো ইউএসজি করার কথা, ইউএসজি কিন্তু করে আসেনি। এবারে যে এসেছিল ইউএসজি করে আসেনি, তবুও আমি যেহেতু রিপোর্ট হয়নি, আমি আবার প্লাসিবোতে রেখেছি। তারপরে আবার দরকার হলে রিকেস্টিং, সরি প্লাসিবো দিইনি, আমি পোটেন্সি বাড়িয়েছি, রিকেস্টিং করব। রিকেস্টিং কমপ্লিট যদি মানে মেডিসিনে যদি কাজ না হয়, আমাকে রিকেস্টিং করতে হবে। এবার হচ্ছে 25/5/2021, 25/5/2021 দেখুন, আবার সিপিআর 30 0 3 ডোজ, আবার প্লাসিবো। আমার ম্যাক্সিমাম প্রেসক্রিপশনই এরকম। এই কেসটা বলে নয়, আমি আজকে বিগিনারদের উদ্দেশ্যে বলছি, ঘন ঘন মেডিসিন কেউ চেঞ্জ করবেন না। এবার চলে আসুন আজকে 10/7/2021, 10/7/2021 সিপিয়া 0/1 12টা ডোজ বেড টাইমে আমি দিয়েছি। কারণ এখন কোনো লক্ষণ নেই, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু তার পিরিয়ড যেহেতু হচ্ছে না, আমি একটু গ্যাম্বলিং করার চেষ্টা করলাম, যদি একটু পোটেন্সি বাড়িয়ে যদি কিছু পাওয়া যায়, তাই জন্য বেড টাইম, রাত্রে শুতে যাওয়ার আগে একটা করে ডোজ, টোটাল 12 দিন এই ডোজটা খাবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, মানে ডেসিমাল বা সিএম পোটেন্সি দেওয়ার পর যদি আমরা এলএম পোটেন্সিতে যাই, 50 মিলিসিমায় যাই, খুব ভালো কাজ হয়। মানে আগের মেডিসিনের যে পোটেন্সি দেওয়া ছিল তার অ্যাকশনটাকে দ্রুত বাড়িয়ে দেয়। তো ওই জন্য আমি আজকে সিপিআর 0/1 দিয়েছি। যদি পিরিয়ডেতে না ঠিক হয়, তাহলে আমার আগের কেস, আগের যতগুলো লক্ষণ ছিল, কষ্ট ছিল, সব চলে গেছে, অ্যাজ এ কিওর এটা। এবার আমাকে কিন্তু তার পিরিয়ডের সমস্যার জন্য আমাকে নতুন করে ভাবতে হবে, কারণ প্রথম দিন এই কথাটা বলেনি, সুতরাং আমি একে কেসের আন্ডারে ধরবো না, আমাকে আবার নতুন করে ভাবতে হবে। তবু আমি এই মেডিসিনটা দিয়েছি 0/1, বেড টাইম, 12টা ডোজ। এই হচ্ছে গিয়ে আমার প্রেসক্রিপশন। এবার অ্যানালাইসিসে আসবো। অ্যানালাইসিসে আসার আগে ছোট্ট করে আমি আগে কেসটাকে সাজিয়ে নিই। পেশেন্ট আমার কাছে আসার যে উদ্দেশ্যটা হচ্ছে সিম্পল উদ্দেশ্য, তার ক্ষমতা নেই বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানো, তাই জন্যই সে আমার কাছে এসছে। বারবার একটাই কথা বলছে, কাজ যদি না করি তাহলে খাবো কি। আমি রোজ সকালে রান্না করে, এই জায়গাটাই ছিল ইমোশন, আমি রোজ সকালে রান্না করে পরিপাটি করে তারপরে কাজে আসি। घर भी संभालता है और बाहर भी संभालता है, काम भी संभालती है। कौन है ये लेडी, हु इज दिस? এটা অস্তিত্বের লড়াই লড়ে যাচ্ছে, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য অস্তিত্বের লড়াই লড়ে যাচ্ছে। দিস ইজ সিপিআর লেডি। নিজের অস্তিত্বের লড়াই, নিজেকে বেঁচে থাকার লড়াই, রুটি কাপড়া মাকানের লড়াই। কে লড়ে? সিপিআর লড়ে। রুটি কাপড়া মাকান, 3টে কথা লিখে রাখুন সিপিআর লেডির ক্ষেত্রে, রুটি কাপড়া আর মাকান। কাজ করবো না তো চলবে কি করে? সবাই জানে আমি কেন কাজ করি,
এখানেই আমাকে ডিউটি, রেসপন্সিবিলিটি আর ডোমেস্টিক তিনটে ভাগ করে দিয়েছে। সবাই জানে আমি কেন কাজ করি। যদি বলতো সবাই জানে আমি কি ধরনের, কি রকম কাজ করি, কত সুন্দর কাজ করি, অন্যদিকে চলে যেত। সবাই জানে আমি কেন কাজ করি। দিস ইজ দ্য প্রিডমিনেটিং ফিলিং। আমি নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য কাজ করি, বেঁচে থাকার জন্য কাজ করি। কাজ না করলে খাবো কি? কাজ না করলে তো আমি মরেই যাব, পেটে তো খাবার জুটবে না। হোয়াট ইজ দিস? চলুন এবার আমরা স্লাইড শোয়ে চলে যাই। সিম্পল সিম্পল রুব্রিক, এই রুব্রিকগুলো সবাই পড়েছেন, তবুও আমি আমার মতো করে লিখেছি এই কেস ওরিয়েন্টেড। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, ব্যাখ্যা দেওয়ার। আমি তখন এটাও বলছি, এখানে আপনারা অনেক রুব্রিক ধরতে পারতেন, এটা হলো না কেন। আমি তখন অ্যাজ এ বিগিনার, মাইন্ড টেকনিকের একজন বিগিনার, সেই সময়কার কেস আমি যে রুব্রিকগুলো ধরেছিলাম তাতেই ফ্যাবুলাস ফ্যান্টাস্টিক রেজাল্ট আপনারা দেখতে পেলেন। এবার আমি সেই রুব্রিকগুলো অ্যানালাইসিস করব এক এক করে। খুব সিম্পল রুব্রিক, চেষ্টা করব যত সহজ করে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করা যায়। আবার ডিডিও করব, সিপিআর সঙ্গে ব্রায়োনিয়া হলো না কেন, পালসেটিলা হলো না কেন, কার্সিনোসিন হলো না কেন, আমি ডিডিও করব, চেষ্টা করব ডিডি করা। রুব্রিক এক্সপ্লেনেশন একসঙ্গে সব রুব্রিক বলে দিলে মজাটা চলে যায়, সাসপেন্সটা নষ্ট হয়ে যায়। তাহলে একটা একটা করে রুব্রিক বলবো, তার এক্সপ্লেনেশন দেবো, অলমোস্ট লাস্টে গিয়ে আমরা সব রুব্রিক অ্যানালাইসিস করে মেডিসিন তো বলেই দিয়েছি। চলুন প্রথম রুব্রিক, আমি পিকচার দেখিয়ে রুব্রিক গুলো বোঝাবো, পিকচার গুলোকে মাথায় ঢুকিয়ে নেবেন, এই রুব্রিক ধরতে অসুবিধা হবে না। একটু জুম করে নেবেন, যদি দেখতে অসুবিধা হয় একটু জুম করে নেবেন, আমি বলছি। ফার্স্ট প্রথম রুব্রিক যেটা নিয়েছিলাম, ডিলিউশন পুওর হি ইজ, ডিলিউশন পুওর হি ইজ, রুব্রিকটা লিখে নিন। বিগিনারদের উদ্দেশ্যে বলবো, রুব্রিকটা লিখে নিন আপনারা। ডিলিউশন পুওর হি ইজ, আমি ব্যাখ্যায় যাব এবারে। ছবিটাও একটু দেখবেন, জুম করে নেবেন, ডবল ক্লিক করলে আপনার স্ক্রিনটা জুম হয়ে যাবে মোবাইলে যারা আছেন। ছবিটা দেখবেন, ছবিটা এই ছবিটা আমি খুব কষ্ট করে ছবিটা বার করেছি, এই ছবিটা আমার মনে হয়েছে এই রুব্রিকের ক্ষেত্রে যথাযথ। আমি ব্যাখ্যা দেবো ছবির সহ। হোয়াট ইজ ডিলিউশন? ডিলিউশন একদম সিম্পল ছোট ভাষায় লিখে রাখুন, সামথিং দ্যাট ইজ ফলসলি বিলিভ। সামথিং, কিছু একটা যেটা খুব ফলস, মানে ফলস বিলিভ, যেটা ট্রু নয়, এটা ফলস, এটা ভুল বিলিভ, এটা তার ভুল ধারণা, ধারণাটা ভুল ধারণা। পেশেন্ট যে ধারণাটা করছে, ডিলিউশন মানে হচ্ছে পেশেন্ট এরপরে যে রুগীগুলো যা ধারণা করছে, রোগীর কাছে মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান, আমি অ্যাজ এ ডক্টর, আমার কাছে এটা মনে হচ্ছে না, এটা যথাযথ তার ধারণা নয়, এই যে ধারণাটা উনি করছেন এটা ভুল ধারণা করছেন, এটা সঠিক ধারণা নয়। তাই জন্য ডিলিউশন আন্ডারে যত রুব্রিক থাকে, ডিলিউশন ফিলিংটা পেশেন্টের ফিলিং, তার কাছে এটা ট্রু, কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান আমার কাছে এই জিনিসটা ভুল। এই কেসের ওরিয়েন্টেড আমি ডিলিউশনটা বোঝানোর চেষ্টা করলাম। এই কেসের ওরিয়েন্টেড কেন করলাম, এবার আমরা পরবর্তী ব্যাখ্যায় যাচ্ছি। ডিলিউশন দেখুন দুটো ওয়ার্ড আছে, আমি রেড কালারে লিখেছি, পুয়ার এন্ড হি। আমরা হিটাকে মেনশন করি না, হিটাকে ইগনোর করে যাই। হোয়াই নট সি? এখানে সি হলো না কেন, হি দেওয়া হলো কেন, বা হি আর সি দুটোই দেওয়া হলো না কেন, এটা আমরা একটু পরেই ব্যাখ্যা করবো। আগে পুয়ারটা জেনে যাও। হোয়াট ইজ পুয়ার? পুয়ার মানে হচ্ছে শর্ট অফ সামথিং, মানে কিছু কম। কি কম? গরিব, গরিব, গরিব মানুষ পুয়ার। কিরকম, একটু একটু লেখাটা লিখে নেন, আমি লেখার মাধ্যমে বোঝাবো। লেস দেন সাফিসিয়েন্ট ফর স্পেসিফিক নিড অর রিকোয়ারমেন্ট। লেস দেন সাফিসিয়েন্ট, লেস দেন সাফিসিয়েন্ট ফর এ স্পেসিফিক নিড অর রিকোয়ারমেন্ট। যতটুকু দরকার ততটুকুর থেকে শর্ট অফ সামথিং, কিছুটা কম। আমার 4টে রুটি খাওয়ার দরকার রাত্রে, ডাক্তারবাবু আমি 4টের জায়গায় 2টো রুটি খাচ্ছি, পারছি না খেতে।
আই এম ফিলিং পুয়ার। এই যে দুটো রুটি খাচ্ছি, চারটে পারছি না। আগে চারটে খেতাম, এখন দুটো খাচ্ছি, শর্ট অফ খাচ্ছি, বাট শর্ট অফ সামথিং। চারটে হচ্ছে না, সেই জায়গায় দুটো খাচ্ছি। লেস দেন সাফিসিয়েন্ট ফর এ স্পেসিফিক নিড অর রিকোয়ারমেন্ট। লেস দেন, যতটা দরকার তার থেকে কম। কি কম? স্পেসিফিক নিড, যেটা একদম দরকার। আমার 2 গ্লাস জল খাওয়ার দরকার, আমি সেখানে 1 গ্লাস জল খাচ্ছি, পারছি না, বা রোগের কারণে হোক, অন্য কারণে হোক। কি কারণ সেটা পরে যাব। কেসের ক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ হয়, কারো ফাইন্যান্সিয়াল থাকে, কারো হেলথের কারণে থাকে। এখানে যে কেসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কজ, আমি বলছি, ব্যাখ্যা দেবো। নিড অর রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ হি। দেখুন হিটা ভালো করে লিখে রাখবেন। অন্য কোন গ্রুপে এই ধরনের ভাবে পড়াই আমি জানি না, কিন্তু হিটাকে এখানে বুঝতে হবে। হোয়াট ইজ হি। হি কাকে বলে? হি, ওয়ান দ্যাট ইজ স্ট্রংলি মাস্কুলাইন। ওয়ান দ্যাট ইজ স্ট্রংলি মাস্কুলাইন। আমি ছবি দিয়ে ব্যাখ্যা করবো এই রুব্রিকটা। স্ট্রংলি মাস্কুলাইন, মাস্কুলাইন মানে হচ্ছে বলিষ্ঠ, কর্মঠু, করার ক্ষমতা, যে করতে পারে কাজ, যার শক্তি আছে, যার বল আছে। সেটা একটা ফিমেলও হতে পারে, একটা মেলও হতে পারে। আমরা হিটাকে পুংলিঙ্গর সঙ্গে যুক্ত করি, এটা সামাজিক সোশ্যাল ইংলিশ মানের জন্য ঠিক আছে, বাট মেটাফরিক্যালি হিটাকে সেটাই ডিনোট করে যার মধ্যে করার ক্ষমতা আছে, লড়ার ক্ষমতা আছে, সিচুয়েশনের সঙ্গে লড়তে পারে, সব রকম পরিস্থিতির সঙ্গে লড়ে উঠতে পারে, সেই হি, তাকেই হি বলা হয়। সেটা একটা মহিলাও হতে পারে, একটা পুরুষ হতে পারে। ইজ, ইজ মানে হচ্ছে ইন প্রেজেন্ট, এখন। তাহলে এখন কি মনে করছে? তার একটা ভুল ধারণা, সে নিজেকে মনে করছে আমি খুব গরিব। কিন্তু কেন মনে করছে? ছবিটা যদি ভালো করে খেয়াল করেন, একটা ছেলে টি শার্ট পরে আছে, একটা জিন্স পরে আছে, পায়ে জুতো পরে আছে, আর কোটরা নিয়ে বসে আছে। দ্যাট মিনস তার তো করার ক্ষমতা আছে, তা সত্ত্বেও সে ভিক্ষা করছে কেন? সে মনে করছে আমি গরিব তাই ভিক্ষা করছি। আরে বাবা, তোর তো করার ক্ষমতা আছে, তুই তো খেটে খেতে পারিস। ও যখন ভিক্ষা চাইছে, আমি যখন ওকে ভিক্ষা দিতে, ভাই তুই ভিক্ষা চাইছিস কেন? কি করবো ডাক্তার বাবু, আমি তো গরিব। আমার কাছে মনে হচ্ছে আরে তোর মতো ইয়ং ছেলে কাজ করবে, খেটে খাবে, পয়সায় পয়সা ইনকাম করবে, আর তুই মনে করছিস তুই গরিব। ওই জন্য এখানে ফলস বিলিভ দেওয়া হয়েছে। যারা খেটে খাওয়ার মতো ক্ষমতা আছে তা সত্ত্বেও ভিক্ষা করে বেড়াই, ম্যাক্সিমাম সাইকোলজিক্যাল কেস, তারা মনে করে আমাদের দ্বারা খাটার ক্ষমতা নেই, আমরা গরিব, তাই জন্য ভিক্ষা করে খায়। এই মহিলার ক্ষেত্রে কেন পুয়ার নিলাম? সে দেখুন, দুটো মেয়ের বিয়ে দিয়েছে। আমি বললাম ইমোশন থেকে আমরা ফিলিংসে যাই। দুটো মেয়ের বিয়ে দিয়েছে, স্বামীর ইনকামে তো বিয়ে হবে না, নিশ্চয়ই ইনিই খরচা করে দিয়েছে। সংসার চালাচ্ছে, চালিয়ে বাইরের কাজও করছে, যা ইনকাম হচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছে, সংসার চালাচ্ছে। বর তো বললো মদ খেয়ে সব টাকা উড়িয়ে দেয়। তার মানে কি হি যে হি পার্সোনালিটি, তার কর্ম কাজ করার ক্ষমতা আছে, কাজ করে পয়সা উৎপাদন করার ক্ষমতা আছে, নিজের পরিবারকে চালানোর ক্ষমতা আছে, তা সত্ত্বেও সে নিজেকে পুয়ার মনে করছে। কেন মনে করছে? ও তো বলেনি আমি গরিব। ও কি বলছে? আমার চিকিৎসা করানোর ক্ষমতা নেই বড় ডাক্তারের কাছে, তাই জন্য আপনার কাছে এসছি। দ্যাটস মিন শি ইজ ফিলিং পুয়ার হারসেলফ। সে নিজেকে পুয়ার মনে করছে, গরিব মনে করছে। সে মনে করছে আমার ক্ষমতা নেই বড় ডাক্তারের কাছে চিকিৎসা করার, আমি তো গরিব। কেন হি? সে কাজ করছে। দেখুন কটা মহিলা করে, পালসিটিলা হলে বিয়ের 2 দিন পরে স্বামী ছেড়ে পালিয়ে যেত, স্বামীর কাছে থাকতো না। পালসিটিলা লেডি হলে 2 দিন পর স্বামীকে ছেড়ে পালিয়ে যেত, থাকতো না। বাট সিপিয়া একমাত্র থেকে যায়। কেন থেকে যায় পরে বলছি, পরের রুব্রিকে যাব, তারপরের রুব্রিকে আমরা যাব। ভাই সিপিয়া, সিপিয়া নিজের অস্তিত্বের জন্য লড়ে যায়। সে কাজ করছে, ইনকাম করছে, সংসার চালাচ্ছে, মেয়ের বিয়ে দিয়েছে, তা সত্ত্বেও সে নিজেকে গরিব মনে করছে। কাজ না করলে খাবো কি, সেটা পরের রুব্রিকে যাব। তার আগে ফিলিংটা কি, কেন আমি যাচ্ছি না? কারণ আমি তো গরিব, আমার ক্ষমতা নেই ডাক্তার দেখানোর, আমার ক্ষমতা নেই বড় ডাক্তার দেখানোর। বড় ডাক্তার মিনস বেশি পয়সা দিয়ে ডাক্তার দেখানোর।
আমি গরিব, মানে যতটুকু সাফিসিয়েন্ট, যতটুকু পয়সা দরকার একটা ডাক্তারকে দেখানোর জন্য, যেটা নিড, সেই টাকাটুকু আমার নেই। সেটা শর্ট অফ সামথিং, পুরো শর্ট নেই। মেয়ের বিয়ে দিচ্ছে, সংসার চালাচ্ছে, মানে দুটো মেয়ের বিয়ে দিচ্ছে, সংসার চালাচ্ছে, কাজও করছে, সব করছে। শর্ট অফ সামথিংটা কি? সে মনে করছে সামথিং মানি আমার শর্ট আছে, যার কারণে একটা ডাক্তারের কাছে 1500 টাকা দিতে হবে, 500 টাকা শর্ট আছে, এই 1000 টাকা দিয়ে আমি 80 ডাক্তারের কাছে যাব। শর্ট অফ সামথিং, শর্ট অফ সামথিং। দিস ইজ, তাই জন্য আমি এখানে রুব্রিকটা নিয়েছিলাম, ডিলিউশন পুয়ার হি। যেখানে হি আছে সেখানে মাই ডিয়ার ফ্রেন্ডস বারবার খেয়াল করবেন, হিটা একটা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যখনই আপনি ডিলিউশন পুয়ার নিতে যাবেন, সেই জায়গাটাকে আপনারা বাজিয়ে নেবেন। সত্যি সে পুয়ার অবস্থায় থেকেও কি কর্মঠ না কর্মঠ নয়, যার করার ক্ষমতা আছে, লড়ার ক্ষমতা আছে, তা সত্ত্বেও সে নিজেকে পুয়ার ফিল করছে, দ্যাট ইজ হি। নেক্সট রুব্রিকে চলে যাব। আশা করি এটা লিখে নিয়েছেন আপনারা সবাই, এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। আমরা নেক্সট স্লাইডে চলে যাব এবার। ফিয়ার পোভার্টি অফ, রুব্রিকটা লিখে নিন। আমি এই কেসের সঙ্গে ব্যাখ্যা দেবো, কেস ওরিয়েন্টেড রুব্রিক করাচ্ছি আজকে। ওভারঅল পোভার্টি হেলথও হয়, আমরা ওদিকে যাবো না, কেস ওরিয়েন্টেড আমরা আজকে ব্যাখ্যা দেবো। ফিয়ারটা একটু পরে বলছি, দিস ইজ টু মাচ কমপ্লিকেটেড। ইয়েস, ইট ইজ এ কমপ্লিকেটেড ওয়ার্ড। ফিয়ার এন্ড অ্যাংজাইটি আমাদেরও ভুল হয়েছে, প্রথমবার খুব ভুল হয়েছে, তাই জন্য ফিয়ারটা পরে পড়াচ্ছি। আগে পোভার্টিটা বুঝে নিন, হোয়াট ইজ পোভার্টি। ইংলিশটা লিখে নিন, আমি বাংলাটা বলে দেবো। ইংলিশটা লিখে নিন, আমি বাংলাটা বলে দেবো। দ্য ইনকাম, দ্য ইনকাম, পোভার্টির মানে হচ্ছে দ্য ইনকাম লেভেল ফ্রম এমপ্লয়মেন্ট ইজ সো লো। আমি ব্যাখ্যা দেবো, দ্য ইনকাম লেভেল ফ্রম এমপ্লয়মেন্ট ইজ সো লো দ্যাট বেসিক হিউম্যান নিডস কান্ট বি মেট, that the basic human needs can't be met. What is this? কি হলো এটা? পোভার্টি মানে হচ্ছে আমি যে অফিসে কাজ করছি, আমি যার কাছে কাজ করছি, তার কাছ থেকে কাজ করে যে বেতনটা আমি পাচ্ছি, সেই বেতন থেকে আমার সংসারের যাবতীয় খরচা কুলোচ্ছে না। সোজা বাংলা কথায়, পাতি কথায় আমি লিখে দিচ্ছি, লিখে নিন। আমি যার কাছে কাজ করছি, আমি যে যে জায়গায় ইনকাম করছি, যা ইনকাম করি, কোন রকমে আমার সংসারটা সেখান থেকে চালিয়ে নি, তবুও সব মাসে সবার সব ইচ্ছে পূরণ করতে পারি না। কখনো তেলের পয়সা, তেল কেনার পয়সা ধার করতে হয়। দ্যাটস মিন দরিদ্র, 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 দরিদ্র। যে জায়গাটায় আমি কাজ করছি, যে আমার স্টাইফেন বা আমার পেনশন বা আমার স্যালারি যেটা পাওয়ার কথা, এতটাই কম, যে ইনকাম থেকে আমি আমার সংসারটাকে পুরোপুরি চালাতে পারি না। দ্যাটস মিন আই এম ইন পোভার্টি। আমি দরিদ্র। দরিদ্র কাদের বলে? সোজা বাংলা একদম লেম্যানের মতো ভাববেন, সাধারণ মানুষের মতো। একটা লোককে, লোকটা খুব গরিব, আমার পাশের বাড়ির বস্তিতে যারা থাকে সত্যি গরিব গো। কেন বলি গরিব? কারণ তাদের ইনকামের তুলনায় তাদের খরচা অনেক বেশি, তারা মেনটেন করে চলতে পারে না, নিজের ফ্যামিলিকে চালাতে পারে না। যারা নিজের, আরো ছোট করুন, যারা নিজের ফ্যামিলিকে চালাতে পারে না ঠিকঠাক ভাবে, তারাই কিন্তু পোভার্টির শিকার হয়, তারাই দরিদ্র বলে, তাদেরকেই দরিদ্র বলে। একে কিন্তু দরিদ্র বলবো কখন বলবো, আমি ব্যাখ্যা দেবো রুব্রিকের সঙ্গে। এবার চলে আসুন ফিয়ার। ফিয়ার, 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 ফিয়ার। আজকে অ্যাংজাইটির সঙ্গে আমি পার্থক্য করে দেবো। ফিয়ার রিলেট টু নোন অর আন্ডারস্টুড থ্রেট। ফিয়ার হচ্ছে এমন একটা জিনিসের ভয় করি আমরা, যেটাকে আমরা আগে থেকে জানি, যেটাকে চিনি, যেটাকে বুঝি, সেটাকেই আমরা কিন্তু ফিয়ার বলি। কিরকম বললেন? কি হলো এটা, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার একটা মাথায় ছবি আছে, ঘোস্ট, ভূত। সে ভয়ানক হয়, আমি সিনেমায় দেখেছি। সে সামনে আসলে গলা টিপে মেরে ফেলে, রক্ত খেয়ে নেয়। তা আমার ফিয়ার ভূতের ভয়, আমি ভূতের ভয় পাই। আমার যখন রাত হয় বাথরুমে যেতে ভয় পাই, যদি সেই ভূত আমার, আমার কেন ভয় পাই? ভূতের ভয় আছে।
যদি ভূতটা এসে আমাকে ধরে, তার মানে দুটো এখানে কারণ হলো। ফিয়ার কথা দুটো মানে সঙ্গে সঙ্গে চলবে। একটা, ভবিষ্যতে ঘটবে এখন থেকে আমি ভয় পাচ্ছি, এবং যে জিনিসটা ঘটবে সেই জিনিসটা আমি ভালো করে চিনি বা ভালো করে বুঝি সেই সিচুয়েশনটাকে। ফিয়ার ওয়াটার অফ, আমি জলে স্নান করতে ভয় পাই, আমি তখন স্নান করছি না। আমি যখন স্নান করতে যাব তখন আমার কেন ডুবে যাওয়ার ভয় হবে? আমি কেন জলের ভয় করছি? জলে পড়লেই তো ডুবে যাবো। দ্যাট মিন কি, আমার ভয়টা স্পেসিফিক, আমি জানি আমি কিসের ভয় করছি। আমি জলে নামার ভয় করছি, দ্যাট ইজ স্পেসিফিক ফিয়ার। এখন আমার ভয় হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমি যদি জলে যাই, এখনো ঘটেনি কিন্তু ভয় আমার আছে, কিন্তু ঘটনাটা ঘটবে যখন আমি যাব, দ্যাট মিন ফিউচার কন্ডিশন। তাহলে ফিয়ার কি হবে? ভয়টা বর্তমানে করছি, যেটা ভবিষ্যতে ঘটবে। কি জিনিস ঘটবে? যেটা আমি জানি, আমি বুঝি, আমি চিনি, আই এম ফ্যামিলিয়ার টু হিম দেম, আমি সেই জিনিসটা নিয়ে ফ্যামিলিয়ার, সেই সিচুয়েশনটাকে আমি চিনি, বুঝি, জানি, দ্যাট ইজ ফিয়ার। ভূতের ভয়, ভূতটাকে আমি চিনি, বুঝি। হোয়াট ইজ ভূত? ভূত নানা রকম আছে, কিন্তু ভূত জিনিসটা আমি বুঝি। এখন আমার সামনে ভূত নেই, কিন্তু আমার মধ্যে ভূতের ভয় আছে। আমি যদি অন্ধকারে যাই, ভূত আমাকে এসে ধরতে পারে, দ্যাট মিন ফিউচার হবে। তাহলে হোয়াট ইজ অ্যাংজাইটি? অ্যাংজাইটি হচ্ছে আননোন, আমার উদ্বেগ, আমার চিন্তা, আমার ভয় শুরু হয়ে গেছে, আমি নিজেও জানি না। অ্যাট প্রেজেন্ট আমার হচ্ছে, এখন আমার সঙ্গে ঘটছে এখন, এই জিনিসটা মাথায় রাখবেন। ফিয়ার ঘটেনি, ভয় চালু হয়েছে, ঘটবে ভবিষ্যতে। বাট অ্যাংজাইটি আমার সঙ্গে ঘটছে, আই এম অ্যাংজিয়াস। দুপুরবেলা বাড়ি গেছি, দুপুরবেলা বাড়ি গেছি, আমার বউ নামাজ পড়ছে, চাবি একটা আমার থাকে, ঘরে খুলেছি, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকেছি, আমার মেয়েকে দেখতে পাইনি। আমার ওয়াইফ নামাজ পড়ছে, দুটো ঘর আমাদের, কোনো ঘরেই দেখতে পাইনি। আমার অ্যাংজাইটি চালু হয়ে গেছে, unknown, আমি বুঝতে পারছি না আমার মেয়ে কোথায় গেল, ঘরে গেল না বাইরে চলে গেল না রাস্তায় চলে গেল, কোথায় গেল? অ্যাংজাইটি, অ্যাংজাইটি, দ্যাট ইজ আমার প্রেজেন্ট হচ্ছে, শুরু হয়ে গেছে আমার মনের মধ্যে অ্যাংজাইটি। কারণটা কিন্তু আমার কোনো স্পেসিফিক কারণ নেই। হ্যাঁ, আমার মেয়েকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার পিছনে কি কারণ? নানা রকম চিন্তা চলছে, এবার নানা রকম চিন্তা শুরু হয়ে গেছে। আমার ওয়াইফ বললো সে নানু বাড়িতে গেছে, পাশের বাড়ি নানু, নানু বাড়িতে গেছে। তার মানে ফিয়ার স্পেসিফিক কারণ থাকবে, অ্যাংজাইটিতে কোনো স্পেসিফিক কারণ থাকবে না, নানা রকম চিন্তা মাথার মধ্যে চলতে থাকবে। অ্যাংজাইটিটা এট প্রেজেন্ট হবে, ফিয়ারও হবে, বাট ফিয়ারটা ভবিষ্যতে ঘটে যাবে, এমন কিছু ভয় যে এখন থেকে সে শুরু হয়ে গেছে, তার ভয় ভবিষ্যতে ঘটবে। দ্যাট ইজ ফিয়ার। পোভার্টি অফ, তাহলে পোভার্টিটা কি বললাম? হোয়াট ইজ পোভার্টি? দারিদ্র বলে দিলাম, যা ইনকাম করছি সেই ইনকামটা ইনসাফিসিয়েন্ট, আমার সংসার চালানোর ক্ষেত্রে খুবই কম। তা আমি ভয় করছি, আমি যদি 1500 টাকা, আমি সরি, 1500 টাকা বা 2000 টাকা যদি ডাক্তারকে দিয়ে দিই, এমনি আমি দরিদ্র, ও তো আগে পুয়ার স্বীকার করেই নিয়েছে, আই এম পুয়ার, আমার ক্ষমতা নেই বড় ডাক্তার দেখানো। তার মধ্যে যদি আমি আবার 1500 টাকা প্রত্যেক মাসে ডাক্তারকে দিই, তাহলে আমি তো দরিদ্র হয়ে যাব। কোন রকমে আমার সংসারটা চালাই, আমি, আমার সংসার চলে, আমি পুয়ার। কিন্তু আমি যদি ওই টাকাটা একটা ডাক্তারকে দিয়ে দিই, তাহলে আমার সংসারটা চলবে কিভাবে? দ্য ইনকাম লেভেল ফ্রম এমপ্লয়মেন্ট ইজ সো লো, দ্য বেসিক হিউম্যান নিডস কান্ট বি মেট। তাহলে কি, আমার যে বেসিক হিউম্যান 500 টাকা এক্সট্রা যখন আমার ডাক্তারের কাছে চলে যাবে, তার মানে কি, আমি সারা মাসে 100 টাকা পাই, আমি সারা মাসে 100 টাকা ইনকাম করি, এই 100 টাকা আমার কাছে মনে হয় আমি পুয়ার। আমার কাছে যদি 500-600 টাকা হতো, তাহলে আমি মনে করতাম যে না, আমার ইনকাম ঠিকঠাক। বাট 100 টাকা দিয়ে সংসারটা আমার চলে যায়, 100 টাকা দিয়ে সংসারটা আমার ভালোভাবে চলে যায়, মেয়েদের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, স্বামীর সব যাবতীয় সব চলে যায়। এই 100 টাকা থেকে যদি 50 টাকা ডাক্তারের কাছে চলে যায়, তাহলে তো আমি পোভার্টিতে চলে যাব। ওই 50 টাকা দিয়ে আমি সংসার চালাবো কিভাবে? আমি তো দরিদ্র হয়ে যাব। তাই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। খাবো কি? বলেছে না, খাবো কি? এখন খেতে পারছে,
তা সত্ত্বেও সে পুয়ার, তাই জন্য তো ডিলিউশন পুয়ার আছে। ফিয়ার পুয়ার বলে কোনো রুব্রিক নেই। যা খাচ্ছে আমার মনে হচ্ছে তুই তো বাবা খেয়ে বেঁচে আছিস, তাহলে তুই পুয়ার মনে করছিস কেন? লোকে তো ভিক্ষা করে খায়, তুই তো ভিক্ষা করছিস না। তা সত্ত্বেও সে ফিল করছে আই এম পুয়ার। বাট যা খাচ্ছি, সেই যা খাওয়া দাওয়ার যে রেশনের খরচা, সেই খরচা থেকে যদি অর্ধেক টাকা যদি ডাক্তারের পিছনে চলে যায়, তাহলে তো আমি পোভার্টিতে চলে যাব, আমি দরিদ্র হয়ে যাব, আমি সংসার চালাতে পারবো না। দ্যাট ইজ ফিয়ার পভার্টি অফ। এটা কেস ওরিয়েন্টেড বললাম। ফিয়ার পভার্টির আরো অনেক মিনিং আছে, হেলথের ক্ষেত্রেও আছে, ওয়েলথের ক্ষেত্রেও আছে, পরে যাবো সেই সবে। আজকে এই রুব্রিকটা লিখে নিন। এবার দেখুন ছবিটা, দেখুন বিউটিফুল পিকচার। দেখুন ফিয়ার টাকাটাকে এইভাবে নিয়ে বসে আছে, ঘটেনি কিন্তু, ভয় হচ্ছে এই টাকাটা যদি কেউ নিয়ে নেয় তাহলে তো আমি দরিদ্র হয়ে যাব। দেখুন কি সুন্দর চোখটাকে টেনে, দেখুন দ্যাট ইজ ঘটবে, সে তার ঘটবে, ঘটেনি কিন্তু স্পেসিফিক ভয় আছে। এইভাবে টাকাটা, আমার কাছে এত টাকা, লোকজনে দেখে নিয়েছে, আমার কাছ থেকে যদি ছিনতাই হয়ে যায় তাহলে তো আমি গরিব হয়ে যাব, আমি তো গরিব হয়ে যাব, আমি তো সংসার চালাতে পারবো না। দেখুন কি ভয়ের মধ্যে আছে। ছবিটা দেখুন, ছবিটা দেখুন, কিচ্ছু দেখতে হবে না, ছবিটা দেখুন। টাকাগুলোকে এইভাবে নিয়ে, ফিয়ার, ফিয়ার মানে কি? ভয়। কেন এইভাবে আছে? তার ভয় চালু হয়ে গেছে। একটু পরে আমি যদি এই ঘর থেকে এই টাকাগুলো এইভাবে নিয়ে বেরে কেউ আমার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নেবে, তা আমার এই টাকা দিয়ে বেসিক নিড গুলো পুরো পূরণ হয়ে যায়, এই টাকাগুলো যদি কেউ আমার কাছ থেকে নিয়ে নেয় তাহলে আমার সংসার চালাবো কিভাবে? ফিয়ারটা দেখে নিন, তার ভয় হচ্ছে, তাই জন্য টাকাগুলোকে নিয়ে নিয়েছে। তাহলে বেসিক নিড কি? আমি আমার বাচ্চাকে, মেয়েদের সংসার মানে মেয়েদেরকে বিয়ে দিয়েছি, তারপর মেয়েদের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, স্বামীর যাবতীয় করা, আমার নিজের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, সব কাজকর্মের মাধ্যমে আমার সব পূর্ণ হয়ে যায়। কিন্তু আমি যদি সব টাকা ডাক্তারকে দিয়ে দিই তাহলে তো আমার পোভার্টিতে চলে যেতে হবে, আমি তো দরিদ্র হয়ে যাব। তাই জন্য নিয়েছিলাম ফিয়ার পোভার্টি অফ। আশা করি রুব্রিকটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। অফ মানে অকারিং ইন, ফিয়ারটা চালু হয়ে গেছে তার, কিসের? পভার্টি হওয়ার, দরিদ্র হয়ে যাওয়ার। অকারিং ইন, অফ মানে অকারিং ইন। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। রুব্রিকটা লিখে নেবেন, ফ্যান্টাস্টিক রুব্রিক। আমি এখানে ডিডি করবো আজকে কয়েকটা। কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট। আপনারা লিখতে থাকুন, আমি বলতে থাকি। স্লাইড সামনেই আছে, আপনারা লিখতে থাকুন। কেয়ারফুল অফ, হোয়াট ইজ কেয়ারফুল? Careful of, feel concern or interest, attach importance to something. Feel concern or interest, attach importance to something. আমি বুঝতে পারছি আমার কোন জিনিসটাকে যত্ন নিতে হবে, যত্ন নেওয়া আমার, আমি বোধগম্য, আমার জ্ঞান আছে যে আমাকে এই জিনিসগুলো যত্ন নিয়ে করতে হবে। সে বুঝতে পারছে কোন জিনিসগুলো এখানে যত্ন নেওয়া দরকার, প্রয়োজন আছে, যে জিনিসগুলো যত্ন না নিলে হবে না। কি সেই জিনিসটা? দ্যাট ইজ ডোমেস্টিক। হোয়াট ইজ ডোমেস্টিক? আমরা এবার ডোমেস্টিকে যাব। ডোমেস্টিকটা লিখে নিন, রিলেটিং টু রানিং অফ এ হোম অর টু ফ্যামিলি রিলেশন। ডোমেস্টিক হচ্ছে কার সঙ্গে রিলেশন? হোম। হোম আর হাউসের মধ্যে পার্থক্য আছে। হোম মানে যেখানে আমি খাওয়া দাওয়া করি, যেখানে আমি থাকি, যেখানে আমি পায়খানা করি, যেখানে আমি পেচ্ছাপ করি, যেখানে আমার মতো করে আমি চলি, দ্যাট ইজ হোম। হাউসকে আমাকে, আমি যখন কোনো বাড়ি কিনি সেটা কিন্তু হাউস কিনি, কারো হাউসকে কিনলাম, সেটাকে যখন করে করবি সেটাকেই কিন্তু আমরা হোম বলি। তাহলে কি হলো? কি বলছে এখানে? হোয়াট ইজ হোম? রিলেটিং টু রানিং অফ এ হোম অর টু ফ্যামিলি রিলেশন। চালানো, কি চালানো? একটা বাড়িকে চালানো এবং বাড়ির মধ্যে যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া। ডোমেস্টিক কথার মানে হচ্ছে নিজের সংসার চালানো, সোজা বাংলা।
সংসারকে মেনটেন করে চলা। তাহলে আমি সংসারের প্রতি কেয়ারফুল। কেয়ারফুল কি, সে কনসার্ন, সে জানে আমাকে সংসারটাকে চালাতে হবে, সংসারটা আমার। বিয়ে, ওই যে বলেছে না, বিয়ের পর থেকে কাজ করে যাচ্ছে, কাজও করছি আর তার সাথে সাথে কি করছি, কাজ তো করছি, তার সাথে সাথে আমি সংসারটাও ভালোভাবে চালাচ্ছি। মেয়েদের বিয়ে দিয়েছে একজন ভদ্রমহিলা, ভাবুন। একজন ভদ্রমহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও নিজের মেয়েদের বিয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই সেই করে যাচ্ছে। কি করে যাচ্ছে? অস্তিত্বের লড়াই লড়ে যাচ্ছে। অ্যাফেয়ার্স মানে পার্সোনাল অর বিজনেস ইন্টারেস্ট। দেখুন, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স। হোয়াট ইজ অ্যাফেয়ার্স? অ্যাফেয়ার্স মানে পার্সোনাল অর বিজনেস ইন্টারেস্ট। যে জিনিসের প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমার ইন্টারেস্ট কি, আমার সংসারটা চালাতে হবে, আমার পরিবারটাকে চালাতে হবে। এই ডোমেস্টিক সংসারটাকে চালাতে গেলে কি লাগবে? দেখুন, এবার আমি আস্তে আস্তে ঢুকছি বাইরের কাজের সঙ্গে কিভাবে ডোমেস্টিকটা সম্পর্ক হলো। বাইরের কাজটা তো ডোমেস্টিকের মধ্যে পড়ছে না ডাক্তারবাবু। ডোমেস্টিক তো বললেন ঘর, ঘর সামলানো, তাহলে ও তো বাইরে কাজ করে, ওটাকে কিভাবে রিলেট করলেন? তাহলে কি, সংসার চালাতে কি লাগবে? চিনি লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, ইলেকট্রিক বিল দিতে হবে। এই ডোমেস্টিকটা তো স্বামী করে না, করতে তো হবে আমাকে। এই ডোমেস্টিক রিলেশনটাকে মেনটেন করতে গেলে তো আমাকে বাইরে কাজ করতে যেতে হবে, না হলে তো এই ডোমেস্টিক রিলেশনটা আমি মেনটেন করতে পারবো না। দেখুন, দুটো রুব্রিক চলে আসতো এখানে, আমি নিই না। আমরা ফিলিং, গুরু বলে বারবার 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 একটা কথা বলে, ফিলিংস না, অত রুব্রিকে যেও না। ডোমেস্টিকটা কি? ডোমেস্টিকের মধ্যে ব্রিজ হয়ে আছে এই ভদ্রমহিলা। সংসার এবং কাজের মধ্যে ব্রিজের কাজ করছে কি এই ভদ্রমহিলা। সংসার চলবে না যখন সে যদি কাজ বন্ধ করে দেয়। তাই জন্যই তো তাকে কাজ করে যেতে হয়, তাই জন্যই তাকে কাজ করে যেতে হয়। কাজটা তো বন্ধ করে দিতে হবে। কাজ না করলে সংসার চলবে কিভাবে? পোভার্টিতে চলে যাব। অলরেডি আমি পুয়ার, বড় ডাক্তার দেখাবো কিভাবে? দেখুন রিলেশনটা দেখুন, রুব্রিকের রিলেশনটা দেখুন। আমি গরিব, আমি গরিব, আমার ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। যদিও বা ডাক্তার দেখায়, তাহলে আমি আরো দারিদ্র হয়ে যাব, আরো গরিব হয়ে যাব, সংসার চালাতে পারবো না। সংসারটা চালানোই তো আমার মেন কনসার্ন। আমাকে সংসার চালাতেই হবে, ভালোভাবে চালাতে হবে, সুন্দরভাবে চালাতে হবে। এই চালানোর জন্য আমাকে কিন্তু বাইরে কাজ করতে যেতে হবে। সরি। অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স, তাহলে কেয়ারফুল অফ ডোমেস্টিক, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট। হোয়াট ইজ অ্যাবাউট? অন সাবজেক্ট অফ কনসার্ন। যে জিনিসটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি, যে জিনিসটা নিয়ে আমি চিন্তিত, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে অ্যাবাউট। আমি সেই ব্যাপারটাকে নিয়েই চিন্তিত, সেই ব্যাপারটা নিয়ে আমি কনসার্ন করছি। কি সেটা? ডোমেস্টিক। আবার ছবিটা দেখুন, ছবিটা দেখুন, ছবিটা এবার আসুন। বিছানায় একজন শুয়ে আছে, তারও সেবা করছে, কোলের বাচ্চাটাকেও সামলাচ্ছে, রান্নাও করছে। বাইরে আবার, এই যে বাইরে যাচ্ছে কি আনতে, বাইরে যাচ্ছে যে রান্না করবে চুলোতে, তার কাঠ কোটরা তো আনতে যেতে হবে। আমি যদি কাঠ কোটরা না আনি, তাহলে রান্নাটা হবে কিভাবে? দেখুন মাথার মধ্যে বোঝা নিয়ে আছে। এই বোঝাটাই হচ্ছে তার বাইরের কাজ। বাইরের কাজ যদি না করে, তাহলে তার ডোমেস্টিক কাজগুলো কিভাবে কমপ্লিট হবে? স্বামীরকে খরচা দেওয়া, হাত খরচা হোক যাই হোক, স্বামীর সেবা করা, মেয়েদের বিয়ে দেওয়া, সংসারের চাল ডাল, ইলেকট্রিক বিল, বলেছে ইলেকট্রিক বিলের কথা, ইলেকট্রিক বিল কে দেবে? তার জন্য আমাকে বাইরে কাজ করতে যেতে হবে। তাই জন্য এখানে আমি ডোমেস্টিক নিয়েছি। এবার চলে আসুন নেক্সট রুব্রিকে। আমি ডিডি করব ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, এন্ড হচ্ছে কি যে কেন আমি এই দুটো রুব্রিক নিইনি, কেন নিইনি? সিপিয়া অস্তিত্বের জন্য লড়ে যায়, রেসপন্সিবিলিটি তার কাছে বড় ব্যাপার না। নিজেকে বাঁচার জন্য যা করা উচিত, আমার ইচ্ছে হোক আর না হোক, আমাকে বেঁচে থাকতে গেলে এই কাজগুলো করতে হবে। ইটস নট এ রেসপন্সিবিলিটি, ইটস নট এ ডিউটি, এটা তার ডিউটি না। খাওয়া দাওয়া পড়া সব ঠিক আছে, তারপরে এগুলো যদি কেউ করে ওন ইন্টারেস্ট,
সেটা রেসপন্সিবিলিটি। আমি বলছি, ব্যাখ্যা দেবো। তাহলে নেক্সট রুব্রিক আমি যেটা নিয়েছিলাম এই কেসের ক্ষেত্রে, আমি তখন কিন্তু বলছি সত্যজাত বিগিনার ছিলাম, প্লিজ কেউ ভুল ধরার চেষ্টা করবেন না। ভুল, রুগী তো ভালো হয়েছে সিপিআই দিয়ে, কিন্তু রুব্রিকটা দেখুন আমি নিয়েছিলাম এই রুব্রিকটা। আপনারা বলতে পারেন এখানে আরো এই রুব্রিক গুলো আসলো না কেন, এই রুব্রিক গুলো ডিডি কি, আজকে ডিডির পার্টে যাবো না। রুব্রিকটা দেখুন, এই রুব্রিকটা আমি নিয়েছিলাম, আমার কাছে এই রুব্রিকটা যথাযথ মনে হয়েছিল। The next rubric is undertaking things opposed to his intention. Undertaking things opposed to his intention. What is undertaking? মানেটা লিখে নিন। To accept as a charge or responsibility. দেখো রেসপন্সিবিলিটি ঢুকে আছে এর মধ্যে। To accept as a charge or responsibility. আমি কোনো দায়িত্ব হ্যালো হ্যালো, হোয়াট হ্যাপেন? দেখা যাচ্ছে, চালিয়ে যান, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টু একসেপ্ট অ্যাজ এ চার্জ অর রেসপন্সিবিলিটি, আমি গ্রহণ করছি, একসেপ্ট করছি কি, কোন চার্জ, চার্জ মানে চার্জ নিয়ে না হয় তুমি এই পুলিশ স্টেশনের চার্জ আজ থেকে তোমার হাতে, মানে আমি অধিগ্রহণ করছি কোন দায়িত্ব বা কোন কাজকে অধিগ্রহণ করছি। কি কি অধিগ্রহণ করছি? টু অ্যাক্ট অফ ওয়ান হু, যে যার ক্ষেত্রে কাজ, ওয়ান হু এঙ্গেজ ইন এ প্রজেক্ট অর বিজনেস। এর দুটো মানে, একটা প্রথমে বললাম আমি কোনো জিনিস রেসপন্সিবিলিটি দায়িত্ব নিজের অধিগ্রহণে নিচ্ছি। 2 নম্বর হচ্ছে কি, এটা অ্যাক্ট কি, এটা এমন ধরনের কাজ যেটা কোনো প্রজেক্ট বা বিজনেসের সঙ্গে যুক্ত থাকে। থিংস কি, এ ম্যাটার অফ কনসার্ন, যে জিনিসটা আমি অধিগ্রহণ করছি সেই জিনিসটা হচ্ছে থিংস। টু হিজ আমি আগেও বলেছি, টু মানে সেই লোকটাকে, হিজ মানে আমি ব্যাখ্যা করে দিয়েছি হোয়াট ইজ হি অর হিজ, এক্সপ্লেন অ্যাজ বিফোর। ইন্টেনশন, অপোজ মানে ওভার এগেনস্ট, আমার বিরুদ্ধে গিয়ে, অপোজ টু হিজ ইন্টেনশন, আমার বিরুদ্ধে গিয়ে কি নিচ্ছি, টু হ্যাভ এন ইন এ মাইন্ড অ্যাজ এ পারপাস অর গোল। টু হ্যাভ ইন এ মাইন্ড অ্যাজ এ পারপাস অর গোল, আমার যেটা ইচ্ছে, ইন্টেনশন মানে হচ্ছে আমার একটা পারপাস আছে, আমার একটা গোল আছে, আমার একটা ইচ্ছে আছে। টু অপোজ, তার বিরুদ্ধে গিয়ে আমি অধিগ্রহণ করছি কি, এই কেসের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি। আমার রেসপন্সিবিলিটি নেওয়ার কথা না, কিন্তু আমি বাধ্য হচ্ছি রেসপন্সিবিলিটি নিতে। আমার ইচ্ছে করে না এই কাজ করতে, কার ইচ্ছে করে? আমি তো কাজ করলে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু কাজ না করলে ওই একই কথা, খাবো কি? আমি কাজ না করলে খাবো কি ডাক্তারবাবু? আমার ইচ্ছে নেই। আমার স্বামী যদি 15,000 টাকা মাসে ইনকাম করতো তাহলে আমি কাজ করতাম না। তার মানে কি, সে যে রেসপন্সিবিলিটিটা নিচ্ছে সেই রেসপন্সিবিলিটি তার নেওয়ার ইচ্ছে নেই, নিজের বিরুদ্ধাচারণ করে। কেন করছে সেটাও বলে নেক্সট রুব্রিকের লাস্ট এন্ড ফরমোস্ট রুব্রিক আছে, সেই রুব্রিকে ব্যাখ্যা করবো। কেউ করার নেই, কিচ্ছু করার নেই, কেউ কেউ সংসার চালিয়ে দেবে না, তাই বাধ্য হয়ে আমাকে যে কাজটা করার আমার ইচ্ছে নেই, আমি অসুস্থ, আমার ভাল লাগছে না, আমাকে, আমি বলেছি 2 মাস রেস্ট না, বাবা 2 মাস, আমার কি ইচ্ছে হয় না? কিন্তু কি করবো ডাক্তারবাবু, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে করতে হয়। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রেসপন্সিবিলিটি নেওয়া, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দায়িত্ব নেওয়া। দায়িত্বটা কি, সংসার চালানোর জন্য আমাকে বাইরে কাজ করতে হবে। এই যে দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, তাই জন্য রেসপন্সিবিলিটি, টু মাচ রেসপন্সিবিলিটি হবে না। সিপিএলএডি নিজে যেচে কোনোদিনও রেসপন্সিবিলিটি নেয় না, তাকে বাধ্য হয়ে রেসপন্সিবিলিটি নিতে হয়। তাই জন্য সে যে রেসপন্সিবিলিটি নেই, তাহলে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, টু মাচ রেসপন্সিবল। আমার সংসার আছে, সকালবেলা 5টায় উঠি, 10টায় 5টার সময় চা নাস্তা হলো, 10টার সময় ভাত হলো, দুপুরে ভাত হলো, সন্ধ্যাবেলায় টিফিন হলো, রাত্রে ভাত খাওয়া দাওয়া হলো, ব্যাস আমার কাজ শেষ। এটা ডিউটি, এটা আমাকে সংসারে থাকতে গেলে এই কাজটা করতে হবে, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি। এর বাইরে গিয়ে কাজ করছি, চা নাস্তা হয়ে যাওয়ার পরেও 9টা বাজতে বাজতে সবাইকে জিজ্ঞেস করে নেবো, আচ্ছা আর কারো কি এখন লাগবে, ভাত হতে একটু দেরি আছে, 10টার পরে তোমরা ভাত পাবে, কেউ যদি কিছু খেতে চাও বলো আমি করে দিচ্ছি, কারো যদি খিদে পেয়ে থাকে বলো আমি রান্না করে দিচ্ছি। বিয়ন্ড ডিউটি, ডিউটির বাইরে গিয়ে রেসপন্সিবল হওয়া, দায়িত্ব নেওয়া।
ডিউটির বাইরে গিয়ে রেসপন্সিবিলিটি, ডিউটিতে একটা বেতন আছে, 10টা থেকে 9টা অফিস যাব, অ্যানুয়াল আমি এত টাকার প্যাকেজ পাবো, আমি বাবা এর বাইরে কোনো কাজ করতে পারবো না, এর বদলে আমাকে যা টাকা দেয় আমার কাজটা আমি আমার মতো করব, আমি পাঞ্চুয়াল আমার টাইমে 10টা থেকে 9টাই করব, দিস ইজ ডিউটি। তারপরেও আমি কাজ করে যাচ্ছি অফিসের, ওভারনাইট করে যাচ্ছি, এর জন্য কিন্তু পয়সা দিচ্ছে না আমাকে মালিক, কিন্তু আমার রেসপন্সিবিলিটি, যেহেতু অফিসের এই কাজগুলো আমাকে করতে হবে, অফিসটাতে আমি চাকরি করছি, আমার রেসপন্সিবিলিটি অফিসটাকে নাম্বার 1 করার, ইট ইজ রেসপন্সিবিলিটি। এখানে কোথায়, এখানে করছে বাধ্য সে করতে, এটা অধিগ্রহণ নিতে বাধ্য, না নিলে কেউ করবে না, করার কেউ নেই, তাই জন্য রেসপন্সিবিলিটি, 2 মাস রেসপন্সিবিলিটি এখানে নেওয়া হয়নি, মেবি সিপিয়া নেই ওর মধ্যে, সে রেসপন্সিবিলিটি বাধ্য হয়ে নেয়, তার ইচ্ছে থাকে না, করার ইচ্ছে থাকে না, করতে চায় না, বাধ্য হয়ে রেসপন্সিবিলিটি নেয়, সে সিচুয়েশনের চাপে পড়ে, পরিস্থিতির চাপে, ইয়েল্ডিং ডিসপোজিশনে সিপিয়া আছে, আমি তখন ইয়েল্ডিং ডিসপোজিশন বুঝতে পারিনি, আমি নিইনি, নিলেও নেওয়া যেত, তাই জন্য আমি ব্যাখ্যা দিইনি, যেটা নিয়েছি সেটা ব্যাখ্যা দেবো আপনাদের সাথে, এক্সট্রা ব্যাখ্যা দেবো না। ইয়েল্ডিং ডিসপোজিশন, বাধ্য হয়ে সিচুয়েশনের সঙ্গে মেনে চলা, ইয়েল্ডিং ডিসপোজিশন। নেক্সট রুব্রিক এন্ড লাস্ট রুব্রিক, এই দেখুন, আচ্ছা ছবিটা বুঝে নিন, দেখুন ওয়ার্ক এন্ড রেস্ট, ছবিটা দেখুন, ওয়ার্ক দেখুন বাধ্য হয়ে কাজ করছে সে, তার ইচ্ছে রেস্ট নেওয়ার, আমার রুগীটা সেম সেম এই ছবির মতো, একদম ক্লিয়ার কাট পিকচার আমার পেশেন্টের, কার ইচ্ছে করে না রেস্ট নেওয়ার, এই যে আমি অসুস্থ, আমার তো ইচ্ছা হয় 2 মাস রেস্ট নিতে হবে, কিন্তু কি করবো, দেখুন ওয়ার্কের জায়গাটা মাথার মধ্যে বোঝা হয়ে আছে, কাজ না করলে সংসারটা চালাবো কিভাবে, আমার ইচ্ছে শোয়ার, আমার রেস্ট নেওয়ার ইচ্ছে, কিন্তু কি করব, কাজ না করলে খাবো কি, কাজ না করলে ডাক্তারবাবু আমি খাবো কি, দেখুন ছবিটা ভালো করে খেয়াল করুন, একটা তো রেস্ট, একটা তো ওয়ার্ক, কাজ না করলে আমি খাবো কি, তাই জন্য কাজ করতে হচ্ছে, আমাকে ডোমেস্টিকটা তো চালাতে হবে, ইলেকট্রিক বিল দেওয়া, জলের বিল দেওয়া, সংসার চালানো, এই যে কেয়ারফুল, আমি ওর প্রতি কেয়ারফুল, এগুলো ছেড়ে যদি ডাক্তারের কাছে চলে যাই তাহলে তো আমি এগুলো করতে পারবো না, আমি পভার্টিতে চলে যাব, কারণ আমি তো পুয়ার অলরেডি। এই সবের পিছনে সব থেকে বড় যেটা রুব্রিক ছিল, যদিও অনেক মেডিসিন আছে, কিন্তু এই রুব্রিকটার খুব গুরুত্বপূর্ণ ভ্যালু আছে এই কেসের ক্ষেত্রে, দ্যাট ইজ হেল্পলেস ফিলিং অফ, ল্যাকিং প্রোটেকশন অর সাপোর্ট, কেউ সাপোর্ট করে না, কেউ প্রোটেকশন দেয় না, বাপের বাড়ি থেকেও কিছু আসে না, শ্বশুর বাড়িতেও কেউ নেই, ল্যাকিং প্রোটেকশন অর সাপোর্ট, কোনো সাপোর্ট পায় না কারো দ্বারা, ফিলিং অ্যান ইমোশনাল স্টেট অর রিয়াকশন অফ আগেই এক্সপ্লেন করেছি, অফ অকারিং ইন, এখন হচ্ছে, তাহলে কি অ্যান ইমোশনাল স্টেট অর রিয়াকশন, সে আমাকে কি ইমোশনাল স্টেটে রিয়াকশন দিচ্ছে, কেউ নেই করার, সংসার চালানোর কে নেই, সবাই জানে, এই যে কথাটা, সবাই জানে আমি কেন কাজ করছি, ছবিটাই চলে যান, একটা সমুদ্রের মধ্যে, একটা চেয়ারের মধ্যে, সোফার মধ্যে একটা লোক বসে আছে, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই আশেপাশে, হেল্পলেস, ল্যাকিং প্রোটেকশন অর সাপোর্ট, সাপোর্ট করার কেউ নেই, প্রোটেকশনের কেউ নেই, হেল্পলেস হয়ে গেছে, পুরো একা সমুদ্রের মাঝখানে, যখন তখন ডুবে যাবে, ওইভাবে ভেসে থাকছে সে। এবার দূর থেকে যারা দেখছে তাকে, সে বলতে চাইছে আমি এইখানে এইভাবে বসে আছি, সেখানে সবাই বুঝতে পারছে আমি কেন বসে আছি, কারণ আমি যাব কোন দিকে, আমার কোনো উপায় নেই কোনো দিকে যাওয়ার, আমি একা, আমাকে সাহায্য করার কেউ নেই, তাই জন্যই তো আমাকে বাইরে কাজ করতে যেতে, বাইরে কাজ করাটা বাধ্যতামূলক, তাই জন্য এটা ডিউটি নয়, এটা রেসপন্সিবিলিটি নয়, যদি আমার করার, স্বামীর করার ক্ষমতা থাকতো, তা সত্ত্বেও যদি বাইরে কাজ করতে যেত, তাহলে আমি এখানে রেসপন্সিবিলিটি নিলাম, 2 মাস রেসপন্সিবিলিটি, স্বামী 20,000 ইনকাম করছে, আমি এখানে আরো 20,000 যদি যোগ করতে পারি, তাহলে আমার বাচ্চাগুলো আরো ভালোভাবে মানুষ হবে, কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তাই জন্য এটা রেসপন্সিবিলিটি নয়, এটা ডিউটি নয়, এটা আন্ডারটেকিং থিংস অপোজ টু হার ইন্টেনশন। অ্যান্টাগনিজম উইথ হারসেলফ বলে একটা রুব্রিক আছে, সেখানেও সিপিয়া আছে, সেটা ডিডি পরে করে দেবো, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, আমাদের মনে হয় একই রকম না, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে, এটা বাধ্য হয়ে মেনে নিচ্ছে,
এটা বাধ্য হয়ে মেনে নিচ্ছে, কারণ হেল্পলেস, সাহায্য করার হেল্প করার কেউ নেয়। তাই জন্যই তো আমাকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। তো এই ছিল আজকে আমার কেসের প্রেজেন্টেশন। আমি রুব্রিক গুলো আবার বলে দিই। ডিলিউশন, পোর হুইজ ফিয়ার পভার্টি অফ কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট, তারপরে হচ্ছে আন্ডারটেকিং থিংস অপোজ টু হিজ ইন্টেনশন অ্যান্ড হেল্পলেস ফিলিং অফ। দেখুন এখানেও হিজ কথাটা ইউজ করেছে। হিজ মানে মাস্কুলাইন ফিগার, মাস্কুলাইন ফিগার, কর্মঠ, করার ক্ষমতা। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি চাইলেই না করে দিতে পারি, আমি যদি বাইরে কাজ করতে পারি কাজ বন্ধ করে দিতে পারি, তা সত্ত্বেও আমি করছি না, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু কাজ করছি। সি হলে তো মেনেই নিত, কিন্তু আমি হি হয়ে মেনে নিচ্ছি, আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি মেনে নিচ্ছি। দ্যাট ইজ হিজ মাস্কুলাইন ফিগার, যার কর্মঠ, কাজ করার ক্ষমতা, সমাজের সঙ্গে লড়ার ক্ষমতা, পরিস্থিতি সিচুয়েশন যে লড়তে পারে, তাকেই আমরা হি বলি। সেটা একজন ছেলেও হতে পারে, একজন মেয়েও হতে পারে। তাই জন্য এখানে এই রুব্রিক গুলো নিয়েছিলাম। অ্যান্ড হেল্প লাস্ট ছিল হেল্পলেস ফিলিং অফ। আর দেখুন 8 মাস ধরে প্লাসিবো চলছে, সেই এই একটা ডোজে রুগীটা ভালো হয়েছে, আর আমাকে রিপিট করতে হয়নি, 8 মাসে পুরো সুস্থ। এখন তার কনসার্ন হচ্ছে তার পিরিয়ড হচ্ছে না, 5 বছর ধরে বন্ধ আছে। আমিও চেষ্টা করেছি রিকেস্টিং করার আগে সেই মেডিসিনটা একবার যদি পোটেন্সি চেঞ্জ করে যদি কিছু হয়, যদি হলো, না হলে আবার আমাকে রিকেস্টিং করতে হবে। আমার কাজ কিন্তু এই কেসের ক্ষেত্রে তার মনের ফিলিং গুলো, তার মরবিড ফিলিং, এটা হচ্ছে তার মরবিড ফিলিং। এই কারণেই সে অসুস্থ হয়েছে আজকে। অত্যাধিক কাজ করে গিয়ে 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 নর্মালের বাইরে ডিজিজ, নর্মালের থেকে বাইরে যেটা ইজিনেসটা চলে যায় সেটাকেই আমরা ডিস্টারবেন্স বলি, ডিজিজ। নর্মালের বাইরে গিয়ে করে 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 আজকে তাকে অসুস্থ হয়ে পড়তে হয়েছে। এই ছিল পুরো কেস। আপনাদের কেমন লাগলো ফেসবুকে শেয়ার করুন, আপনারা জানান আমাদের হোয়াটসঅ্যাপে ইয়ে করে কমেন্ট করে। আর এই দেখুন এগুলো কিন্তু আমি যে খুব বড় জেনে গেছি, শিখে গেছি, কিচ্ছু না। আমি আমার গুরুকে দেখি, ম্যাডামকে দেখি, কি সুন্দর তারা মানে পড়ায় আমাদেরকে। আজকে যা কিছু বললাম পুরো কিন্তু স্কুলের দান। স্কুল ছাড়া এটা আমার দ্বারা সম্ভব ছিল না। এই কেসগুলো 8 মাস ধরে প্লাসিবো চালিয়ে কনফিডেন্সের সঙ্গে সিঙ্গেল প্রেসক্রাইব করা, এটা কিন্তু মানে ভাবতে হবে। এবং পেশেন্ট পরের মাসে এসছে, বলছে ভালো হয়নি ডাক্তার বাবু, কষ্ট হচ্ছে। আবার আগের কথা, আমি দেখছি যা রুব্রিক নিয়েছিলাম সেগুলোই আছে, চলো প্লাসিবো চালাও, পোটেন্সি বাড়াবো না, কাজ হবে ঠিক। পরের মাসে এসে আগের কথাগুলো বলছে, অল্প অল্প বলছে, কষ্ট একটু কমেছে, চলো প্লাসিবো। তারপরের মাসে আগের কথাগুলো আরো কম বলছে, চলো প্লাসিবো। তারপরের মাসে যে রুব্রিক গুলো নিয়েছিলাম আস্তে 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 দেখছি তার মধ্যে সেই রুব্রিক গুলো টোটাল চলে গেছে। তাই জন্য প্লাসিবোর মধ্যে রেখেছিলাম। আমি তো দেখছি আমার সিলেকশন ঠিক আছে, আর প্রত্যেকবারই তো নতুন কথা বলছে না, আগের কথাগুলোই এসে বলছে। দ্যাট মিনস আমার সিলেকশনটা ঠিক ছিল। আমি আর দেরি করবো না, গুরুর কাছে চলে যাব, আমি অলরেডি 1 ঘন্টা নিয়ে নিয়েছি।